মাত্র 15 মিনিটে কোষ রসায়নের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। চলো আমরা একবার রিভিশন দিয়ে ফেলি বোর্ডে আসা কোশ্চেনগুলো, এতে করে তোমাদের শেষ মুহূর্তে হচ্ছে রিভিশনটা অনেক ইজি হবে। চলো তাহলে আমরা শুরু করি। তো প্রথমে কোনটি মনোস্যাকারাইড? তোমরা জানো যে মনো শব্দের মানে এক, স্যাকারিন শব্দের মানে চিনি। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে এমন এক ধরনের কার্বোহাইড্রেট যাকে আর ভাঙা যায় না, সে একাই একক, তাকে আর ভাঙা যায় না বা ভাঙলেও আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না, তাদেরকে হচ্ছে মনোস্যাকারাইড বলে। এক্সাম্পল কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে হচ্ছে গ্যালাক্টোজ, ম্যানোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো সব মনোস্যাকারাইড। তো অপশনগুলোর মধ্যে দেখো রাইবোজ আছে, তাহলে এটা হচ্ছে মনোস্যাকারাইড। ওকে, নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত হচ্ছে প্রথম যৌগ? বলো। উদ্ভিদ তোমার সবার প্রথমে হচ্ছে কি তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সেই শর্করা জাতীয় খাদ্যটা কি? গ্লুকোজ। তাহলে উদ্ভিদের প্রথম উৎপাদিত প্রথম যৌগটা হচ্ছে গ্লুকোজ। তারপরে দেখো একটা চিত্র, দেখো দেখে মনে হচ্ছে আরে খুব কঠিন একটা চিত্র, তাই না? আরে একদম সহজ, ঠিক আছে। দেখো এই চিত্রটায় তুমি দেখো প্রত্যেকটা কোনায় হচ্ছে একটা করে কার্বন আছে, আর এখানে তো অক্সিজেন আছে, এটা তো নিজেই বুঝতেছো। তাহলে দেখো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, চার কোনায় হচ্ছে চারটা কার্বন। আর দেখো এই যে একটা রিং তৈরি করছে, সেই রিং এর বাইরে দেখো এখানে আরেকটা কার্বন আছে, আর রিং এর বাইরে দেখো এখানে আরেকটা কার্বন আছে। তাহলে দেখো এখানে রিং এর মধ্যে একটা অক্সিজেন আছে, আর দেখো এই যে চারটা কার্বন আছে, আর দুইটা কার্বন হচ্ছে রিং এর বাইরে। তাহলে সব মিলায় কার্বন হচ্ছে 6টা। তাহলে কার্বন সব মিলায় 6টা, এর মধ্যে দেখো দুইটা কার্বন রিং এর বাইরে। এটা থাকলে এটা ফ্রুক্টোজের গঠন, ঠিক আছে। এটা ফ্রুক্টোজ হচ্ছে এরকম, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারে দুইটা কার্বন হচ্ছে রিং এর বাইরে থাকে, বুঝছো? আর যদি এটা গ্লুকোজ হইতো তাহলে দেখতা যে এই রিং স্ট্রাকচারে একটা কার্বন শুধু বাইরে আছে, তাহলে সেটা গ্লুকোজ হইতো। ক্লিয়ার? তাহলে আর ভুলবা? তাহলে এটা হচ্ছে ফ্রুক্টোজ। ওকে, দুইটাই পড়ায় দিলাম। কোনটিতে কিটো গ্রুপ থাকে? আচ্ছা, গ্লুকোজ এখানে হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক অ্যালডোজ, অর্থাৎ অ্যালডিহাইডের কার্যকরী মূলক থাকে 1 নম্বর কার্বনে, আর ফ্রুক্টোজের হচ্ছে 2 নম্বর কার্বনে হচ্ছে কিটোন গ্রুপ থাকে, এই জন্য ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ। নিচের কোনটি অবিজারক শর্করা? অবিজারক মানে কি? যে অপরকে হচ্ছে তোমার বিজারিত করতে পারে না। তো আমরা জানি যে কিটোন বা অ্যালডিহাইডের কার্যকরী মূলক থাকলে তারা বিজারণ করতে পারে অপরকে। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে রাইবোজ আছে, ফ্রুক্টোজ আছে, গ্লুকোজ আছে, এগুলো সবই হচ্ছে তোমার কিটোজ, ঠিক আছে। এগুলা মানে সবই বিজারক শর্করা, সরি কিটোজ না, সবই হচ্ছে বিজারক শর্করা, এগুলো সবই বিজারণ করতে পারে। এর মধ্যে গ্লুকোজে হচ্ছে তোমার অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে, ফ্রুক্টোজে হচ্ছে কিটোনের কার্যকরী মূলক আছে। তার মানে কিটোন এবং অ্যালডিহাইডের কার্যকরী মূলক থাকলে তারা বিজারণ করতে পারে, মানে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। কিন্তু এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে যখন সুক্রোজ গঠন করে তখন এই অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলকটা নষ্ট হয়ে যায়, ফলে সুক্রোজ কিন্তু বিজারণ করতে পারে না, এই জন্য সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়। গ্লাইকোসাইডিক বন্ধন কি? যে পাশাপাশি দুইটা মনোস্যাকারাইড থাকবে, পাশাপাশি দুইটা মনোস্যাকারাইডের হচ্ছে এই জিনিসটা হচ্ছে থাকবে, এখান থেকে একটার এইচ আর একটার ওএইচ, ধরো এখানে কার্বন থাকবে, এখানে কার্বন থাকবে, একটার এইচ আর একটার ওএইচ মিলে H2O, এইটুকু পানি হিসেবে চলে যাবে। এই কার্বন অক্সিজেন, কার্বন হচ্ছে বন্ধন তৈরি হবে, এইটুকু পানি হিসেবে চলে যাবে। তখন এই যে মাঝখানে হচ্ছে কার্বন অক্সিজেন কার্বন, এই যে এখানে একটা অক্সিজেন, তাহলে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি হবে। এটাকেই তোমার বলে গ্লাইকোসাইডিক বন্ধন, যেটা কার্বোহাইড্রেটের মধ্যে দেখা যায়। ওকে, নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? সেলুলোজ। সেলুলোজ হচ্ছে তোমার উদ্ভিদের কি? উদ্ভিদের তো কোনো কঙ্কাল নাই, সে কঙ্কালের বদলে হচ্ছে সেলুলোজ হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, সাথে হচ্ছে উদ্ভিদের ভার বহন করে। তোমরা এটা খুব সহজেই পারবা, সেলুলোজের হচ্ছে তোমার বৈশিষ্ট্যের মধ্যে পাবা। গবাদি পশুকে ঘাস হজম করতে সাহায্য করে কোন এনজাইম? গবাদি পশু ঘাসের মধ্যে থাকে হচ্ছে সেলুলোজ, সেই সেলুলোজকে হজমে সাহায্য করে সেলুলেজ এনজাইম। সেলুলেজ এনজাইম আছে, এখানে ওকারটা হবে না, লেজ হবে, সেলুলেজ এনজাইম, ঠিক আছে। এটা হচ্ছে সেলুলোজকে হজম করতে সাহায্য করে, যেটা ঘাসের মধ্যে পাওয়া যায়। প্রোটিন গঠনে অংশগ্রহণকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টা? মানব দেহের যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে তার মধ্যে হচ্ছে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার প্রোটিন গঠন করে, এগুলাকে তোমার বলা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন গঠনে অংশ নেয়। ওকে, এরপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি, যে C4 চক্র বলো বা সব জায়গাতে পড়ছে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে 4টা কার্বন থাকে, এই জন্য C4 চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানে কার্বন থাকে 4টা। পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায়? একটা অ্যামাইনো অ্যাসিড তার পার্শ্ববর্তী আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন যুক্ত হয় তখন সেখান থেকেও এখনো পানি চলে যাচ্ছে। অ্যামাইনো অ্যাসিডগুলো কি? অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে এমন একটা অ্যাসিড যেখানে হচ্ছে অ্যাসিডের কার্যকরী মূলক থাকে, আবার সেখানে হচ্ছে অ্যামিনো গ্রুপ থাকে, NH2 থাকে। তাহলে অ্যাসিডের কার্যকরী মূলক আছে, আর হচ্ছে তোমার সেখানে
অ্যাসিডের কার্যকরী মূলক আছে, আবার অ্যামিনো গ্রুপ আছে, এটাকে বলে অ্যামাইনো অ্যাসিড। তো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, মনে করো এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড যেখানে এই যে অ্যাসিডের কার্যকরী মূলক আছে, এই তো। তাহলে পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তখন কি হবে দেখো, একটার COOH থেকে OH আর আরেকটার NH2 থেকে H OH মিলে এইটুকু অংশ H2 আকারে চলে যাবে, এইটুকু H2 আকারে চলে যাবে। তাহলে এইটুকু H2 আকারে চলে গেলে তখন এই যে কার্বন নাইট্রোজেন বন্ধন তৈরি হবে, এটাকেই তোমার বলে পেপটাইড বন্ধন, যেটা হচ্ছে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পাওয়া যায়, মানে প্রোটিন গঠনের ক্ষেত্রে পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে, সো এটা প্রোটিনের মধ্যে পাওয়া যায়। ডিমের সাদা অংশে কোন জাতীয় প্রোটিন পাওয়া যায়? ডিমের সাদা অংশে হচ্ছে অ্যালবুমিন, আর হলুদ অংশে কি পাওয়া যায়? গ্লোবিউলিন পাওয়া যায়, ঠিক আছে? সরল প্রোটিন, সরল প্রোটিনের জিনিসগুলো একটু মুখ দিয়ে একবার শুনো, কাজে লাগবে। 7 ধরনের সরল প্রোটিন আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, তারপরে হচ্ছে তোমার হিস্টোন, প্রোটামিন, আর একটা হচ্ছে তোমার স্ক্লেরোপ্রোটিন। এই 7 ধরনের হচ্ছে তোমার সরল প্রোটিন আছে। এর মধ্যে মনে রাখবে 1 নম্বরটা আর 2 নম্বরটা, অর্থাৎ অ্যালবুমিন আর গ্লোবিউলিন তাপে জমাট বাঁধে, বাকিগুলা তাপে জমাট বাঁধে না। আবার মনে রাখবা 1, 5, 6 অর্থাৎ অ্যালবুমিন, হিস্টোন আর হচ্ছে প্রোটামিন, এই 3টা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়, বাকিগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? তারপরে মনে রাখবা হচ্ছে এর মধ্যে 4 নম্বরটা প্রোলামিন, লতে মনে করবে অ্যালকোহলেও আছে। প্রোলামিন হচ্ছে 70 থেকে 80% ইথানলে হচ্ছে দ্রবণীয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারতেছো? তারপরে সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন হচ্ছে তোমার প্রোটামিন। স্যামন মাছের শুক্রাণুতে হচ্ছে সালমিন নামক হচ্ছে তোমার প্রোটামিন পাওয়া যায়, এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসে হচ্ছে অ্যালবুমিনের মধ্যে ডিমের সাদা অংশ অ্যালবুমিন, ডিমের হলুদ অংশ হচ্ছে গ্লোবিউলিন। তারপরে হচ্ছে চাল এবং গম, চালের অরাইজেনিন আর গমের গ্লুটেনিন, এই দুইটা হচ্ছে তোমার গ্লুটেনিনের এক্সাম্পল, ঠিক আছে? তারপরে বার্লির হচ্ছে হর্ডেইন, ঠিক আছে? জব ও বার্লির হচ্ছে তোমার হর্ডেইন, গ্ল্যামিন, এগুলো হচ্ছে তোমার প্রোলামিনের এক্সাম্পল। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মুখে যা বললাম এখান থেকে চলে আসবে, দেখবা। তাহলে ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে আর হলুদ অংশে হচ্ছে গ্লোবিউলিন থাকে, ঠিক আছে? ডিমের কুসুম, তাহলে হলুদ অংশ, তাহলে কি থাকে? কুসুম, হলুদ অংশ, গ্লোবিউলিন থাকে, ঠিক আছে? ওকে। ধানের অরাইজেনিন, মাত্র পড়াইছি, ধানের অরাইজেনিন আর গমের গ্লুটেনিন, এগুলো হচ্ছে গ্লুটেলিনের এক্সাম্পল, এগুলো হচ্ছে গ্লুটেলিনের এক্সাম্পল, ঠিক আছে? ওকে। তারপরে কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়? ওই যে জব ও বার্লি, ঠিক আছে? জব ও বার্লির হচ্ছে তোমার হর্ডেইন, ঠিক আছে? জব ও বার্লির হচ্ছে তোমার হর্ডেইন, এগুলো হচ্ছে তোমার। আর হচ্ছে ভুট্টার হচ্ছে তোমার জেইন, ভুট্টা থেকে পাওয়া যায় হচ্ছে জেইন। জব ও বার্লি থেকে পাওয়া যায় হচ্ছে হর্ডেইন, আর গম থেকে পাওয়া যায় হচ্ছে গ্লিয়াডিন, ঠিক আছে? তাহলে এইগুলা। আর চাল থেকে পাওয়া যায় অরাইজেনিন, ওই যে মনে রাখবা অরাইজা স্যাটিভা, চাল বা ধান, অরাইজেনিন, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়? মাত্রই পড়াইছি, প্রোলামিন। 2 নম্বর অক্ষরে ল আছে, সেম ভাবে দেখো অ্যালকোহল 2 নম্বর অক্ষরে ল আছে, তাহলে মনে করবা, মনে রাখবা প্রোলামিন 70 থেকে 80% ইথানল বা অ্যালকোহল হচ্ছে দ্রবণীয়, ঠিক আছে? ওকে। নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন? মুখ দিয়ে বলে ফেলছিলাম কিন্তু, প্রোটামিন, ঠিক আছে? প্রোটামিন হচ্ছে তোমার সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন। স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন থাকে, পরীক্ষায় মনে করো চলে আসছে। নখে কোন ধরনের প্রোটিন থাকে? নখ, ঠিক আছে? নখে কোন ধরনের হচ্ছে তোমার প্রোটিন থাকে? এগুলা শক্ত জিনিস, নখ, শিং, খুর বা চুল, এগুলা মৃত মৃত উপাদান, মৃত শক্ত এই ধরনের উপাদানগুলোতে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন থাকে, স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরো, আচ্ছা একটু শটা আসে নাই, স্ক্লেরোপ্রোটিন, ঠিক আছে? ওকে। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বলো, হিমোগ্লোবিন কি ধরনের প্রোটিন? এটা তো বুঝতেই পারতেছো, হিম যোগ গ্লোবিন, গ্লোবিন হচ্ছে তোমার প্রোটিন অংশ, তার সাথে হিম যুক্ত আছে, তার মানে এটা যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন মানে হচ্ছে কোন একটা প্রোটিনের সাথে যদি অপ্রোটিন অংশ থাকে সেটাকে যুগ্ম প্রোটিন বলে। তো হিমোগ্লোবিনের গ্লোবিন হচ্ছে তোমার প্রোটিন, তার সাথে হিম যুক্ত আরেকটা এক্সট্রা অপ্রোটিন অংশ আছে, জন্য এটা যুগ্ম প্রোটিনের হচ্ছে তোমার এক্সাম্পল। তারপরে চলে আসো ইনসুলিন, ইনসুলিন, ইনসুলিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, 51টা অ্যামাইনো অ্যাসিড মিলে হচ্ছে ইনসুলিন তৈরি হয়েছে। তো অ্যামাইনো অ্যাসিড মিলে যেহেতু ইনসুলিন তৈরি হয়েছে, এটা অবশ্যই প্রোটিনের এক্সাম্পল। বা আরো সহজ কথায় মনে রাখতে পারবা, এনজাইম, হরমোন, এগুলো সবই আসলে প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তো ইনসুলিন একটা হরমোন, তো এটা ডেফিনেটলি হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? কোলেস্টেরল লিপিড জাতীয় পদার্থ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। কোলেস্টেরল, কোলেস্টেরলের কিছু জিনিস আসবে। কোলেস্টেরলের মধ্যে আমি বলে দিচ্ছি 2 ধরনের কোলেস্টেরল আছে, এলডিএল, এইচডিএল। এর মধ্যে এলডিএল হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, এই জন্য এটাকে ব্যাড কোলেস্টেরল বলে, অর্থাৎ লো ডেনসিটি লিপোপ্রোটিন, বা এলডিএল হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, ব্যাড কোলেস্টেরল। আর এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এগুলো হৃদরোগের ঝুঁকি কমায়, এই জন্য এটাকে গুড কোলেস্টেরল বলে। আমাদের ছেলেদের কপাল খারাপ, ছেলেদের হচ্ছে ব্যাড কোলেস্টেরল, মানে এলডিএল হচ্ছে বেশি থাকে, এই জন্য আমাদের হৃদরোগ বেশি হয়। মেয়েদের ভাগ্য ভালো,
সব জায়গাতেই ওরা ভাগ্যবতী, তো এই জন্য ওদের হচ্ছে এইচডিএল থাকে। এইচডিএল থাকার কারণে ওদের হৃদরোগের ঝুঁকি কম থাকে, শেষ, মানে ওদের বেশি থাকে এইচডিএল আর কি। আচ্ছা, মোম এক প্রকারের কি তেল, চর্বি, মোম এগুলো সব হচ্ছে সরল লিপিড, এগুলো সব সরল লিপিড। আবার টারপিনস, রাবার, স্টেরয়েড এগুলো হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত লিপিডের এক্সাম্পল, ঠিক আছে? ওকে, কোনটি উদ্ভূত লিপিড? যে মাত্র বলছি, টারপিনয়েডস, রাবার, স্টেরয়েড এগুলো হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত লিপিডের এক্সাম্পল। আর তেল, চর্বি, মোম হচ্ছে সরল লিপিডের এক্সাম্পল। আর ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এগুলো হচ্ছে তোমার যুগ্ম লিপিড বা কনজুগেটেড লিপিডের এক্সাম্পল। এলডিএল কোন জাতীয় রাসায়নিক উপাদান? এলডিএল, তাহলে বুঝতেই পারতেছো এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন, বুঝতেই পারতেছো এগুলো কোলেস্টেরল জাতীয়, ঠিক আছে? একটু দেখবা মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা, তাহলে মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত হবে বলো? 0.15 থেকে 1.20%, 0.15 থেকে 1.20%, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্সেন্টেজ, এটা পরীক্ষায় আসে। ওকে, নিচের কোনটি উদ্ভিদের হচ্ছে তোমার সুগন্ধি সৃষ্টির জন্য হচ্ছে দায়ী? উদ্ভিদের সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে তোমার টারপিনয়েডস, ঠিক আছে? টারপিনয়েডস, ঠিক আছে? তাহলে টারপিনয়েডস হচ্ছে সুগন্ধির জন্য হচ্ছে দায়ী। কোলেস্টেরল, ঠিক আছে? কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড জাতীয় হচ্ছে তোমার উপাদান, যেখানে OH থাকে, হাইড্রক্সিল গ্রুপ থাকে, OH থাকে, ঠিক আছে? ওকে, ক্যারোটিনয়েড কি? ক্যারোটিনয়েডও হচ্ছে এক প্রকারের হচ্ছে লিপিড জাতীয় জিনিস। ওকে, এনজাইমের প্রকৃতি হচ্ছে কি রূপ? আচ্ছা, এনজাইম হচ্ছে যেহেতু প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিনগুলো হচ্ছে তোমার কলয়েড প্রকৃতির, মানে এদের অণুগুলো হচ্ছে আকারে বড়, ফলে এরা পার্চমেন্ট কাগজকে ভেদ করতে পারে না। পার্চমেন্ট কাগজকে যারা ভেদ করতে পারে না তাদেরকে বলে কলয়েড, আর যারা পার্চমেন্ট কাগজকে ভেদ করতে পারে তাদেরকে বলে ক্রিস্টালয়েড। তো প্রোটিন দিয়েই তো এনজাইম তৈরি, তো প্রোটিন হচ্ছে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হওয়ার কারণে প্রোটিনের অণুগুলা সাইজে বড়, ফলে পার্চমেন্ট কাগজ ভেদ করতে পারে না, এই জন্য এগুলা কলয়েড। ওকে, এরপরে চলে আসো যুগ্ম প্রোটিনের। আচ্ছা, যুগ্ম প্রোটিন মানে হচ্ছে প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকে। তো এখন এই যুগ্ম প্রোটিনের প্রোটিন অংশটাকে তোমার বলে হচ্ছে অ্যাপোএনজাইম, প্রোটিন অংশটাকে তোমার বলে হচ্ছে অ্যাপোএনজাইম, আর এটার সাথে যে অপ্রোটিন অংশ থাকে তাকে বলে প্রস্থেটিক গ্রুপ। তাহলে এটার সাথে অপ্রোটিন অংশকে বলে প্রস্থেটিক গ্রুপ। এখন সেই প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় তাকে বলে কোএনজাইম, আর যদি প্রস্থেটিক গ্রুপটা যদি তোমার ধাতব আয়ন দিয়ে তৈরি হয় তাকে বলা হয় কোফ্যাক্টর। তাহলে বুঝছো, তাহলে যুগ্ম প্রোটিন মানে প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ আছে, তো এর মধ্যে প্রোটিন জাতীয় অংশটাকে তোমার বলতেছে অ্যাপোএনজাইম, আর অপ্রোটিন জাতীয় অংশকে তোমার বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ ধাতব আয়ন দিয়ে তৈরি হলে কোফ্যাক্টর, আর যদি প্রস্থেটিক গ্রুপটা তোমার হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় তাহলে এটাকে বলে কোএনজাইম, ঠিক আছে? তাহলে এবার আসো, কোন বিজ্ঞানী তালাচাবি মতবাদ? আচ্ছা, এনজাইমের কার্যকলাপ তালাচাবির মতো, এটা বলছে বিজ্ঞানী হচ্ছে এমিল ফিশার, ঠিক আছে? জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তোমার এনজাইম, একটু জাস্ট পড়াও দেই সাথে, ঠিক আছে? এটা সৃজনশীল কাজে লাগতে পারে। এটা ধরো হচ্ছে এনজাইম, আর এটা হচ্ছে তোমার সাবস্ট্রেট। এনজাইম যার উপর কাজ করে উৎপাদে পরিণত করে তাকে সাবস্ট্রেট বলে। তো সাবস্ট্রেটটা কি হয়, কি করে জানো? খাপে খাপে হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইটের মধ্যে বসে যায়। সাবস্ট্রেটটা হচ্ছে খাপে খাপে এই যে এনজাইমের অ্যাক্টিভ সাইট, এই জায়গাটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ সাইট। সাইট মানে জায়গা, তাহলে সাবস্ট্রেট হচ্ছে খাপে খাপে হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইটে হচ্ছে বসে যায়। সো দেখে মনে হচ্ছে যে এই সাবস্ট্রেটটা হচ্ছে চাবি আর এনজাইমটা হচ্ছে তালার মতো। ঠিক একটা চাবি যেমন তালার মধ্যে খাপে খাপে বসে যায়, ঠিক সেম ভাবে হচ্ছে সাবস্ট্রেটটা হচ্ছে তোমার এনজাইমের মধ্যে খাপে খাপে বসে যায়। এটাকেই বলে তালা চাবি মতবাদ। এইভাবে এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি হওয়ার পর পরবর্তীতে হচ্ছে সাবস্ট্রেট ভেঙে প্রোডাক্ট উৎপন্ন হয়, ঠিক আছে? এটা এমিল ফিশার হচ্ছে এই মতবাদ দিয়েছেন। নিচের কোনটি বিজারিত? বিজারিত মানে কি? যার সাথে হাইড্রোজেন আছে। সহজ কথায় কেমিস্ট্রিতে একটা বেসিক মনে রাখবা, যার সাথে অক্সিজেন যুক্ত তাকে বলে জারিত, আর যার সাথে হাইড্রোজেন যুক্ত তাকে বলে বিজারিত। তাহলে বলো এই চারটার মধ্যে কার সাথে হাইড্রোজেন আছে? NADH+H+, তাহলে এটাই হচ্ছে বিজারিত, শেষ। নিচের কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? লিপিডকে পরিপাক করে, এটা তোমরা অনেক জায়গাতে পড়ছো, লাইপেজ নাম শুনে বুঝতেছো, লাইপেজ লিপিডকে হচ্ছে তোমার পরিপাক করে। কোনটি এনজাইমের হচ্ছে তোমার কর্মক্ষমতা হচ্ছে বাড়িয়ে দেয়? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে তোমার দেখবা যে এনজাইমের কর্মক্ষমতাকে হচ্ছে বাড়িয়ে দেয়, বইয়ে আছে, ঠিক আছে? একটু একবার করে হচ্ছে দেখবা। ওকে, ফার্মেন্টেশনে কি ঘটে? আচ্ছা, ফার্মেন্টেশন মূলত হচ্ছে জাইমেজ এনজাইমের প্রভাবে হচ্ছে ঘটে, মানে কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের প্রভাবে হচ্ছে তোমার গ্লুকোজ ভেঙে হচ্ছে তোমার অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হওয়াটাই হচ্ছে ফার্মেন্টেশন, ঠিক আছে? জাইমেজ এনজাইম এখানে কাজ করে। বিজারক শর্করার এক্সাম্পল কি? আচ্ছা, গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলোতে অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক থাকে, এই জন্য এগুলো বিজারণ করতে পারে অপরকে। কিন্তু সুক্রোজ, যখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে যখন সুক্রোজ গঠন হয় তখন সেই সুক্রোজের মধ্যে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক নষ্ট হয়ে যাওয়ার কারণে বিজারণ করতে পারে না। তার মানে সুক্রোজ হচ্ছে অবিজারক শর্করা। তাহলে সুক্রোজ বাদে অপশনের বাকি দুইটা অর্থাৎ 1 আর 3, ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ধনে কি তৈরি হয়?
গ্লাইকোসাইডিক বন্ধন, দুইটা মনোস্যাকারাইড, ধরো এটা একটা মনোস্যাকারাইড, এটা আরেকটা মনোস্যাকারাইড, এদের মাঝখানে যদি একটা গ্লাইকোসাইডিক বন্ধন হয় তাহলে এটা ডাইস্যাকারাইডে পরিণত হয়। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে ডাইস্যাকারাইড হতে পারে, ঠিক আছে। আবার এরকম 3 থেকে 10টা মনোস্যাকারাইড যদি এরকম গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এটারে তখন বলে অলিগোস্যাকারাইড। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে অলিগোস্যাকারাইডও তৈরি হয়। আর এরকম অনেকগুলা হচ্ছে মনোস্যাকারাইড যদি গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন এটাকে বলে পলিস্যাকারাইড। তাহলে সবগুলাতেই আসলে গ্লাইকোসাইডিক বন্ধন আছে। ওকে, লিপিডের বৈশিষ্ট্য কি? লিপিড বা তেল চর্বি, বলো জীবনে শুনছো তেল চর্বি পানিতে দ্রবণীয়? জীবনে শুনছো তেল চর্বি কখনো পানির মধ্যে দ্রবীভূত হয় না? তাহলে বাকিটার দেখারও দরকার নেই, দেখেই বুঝতেছে 1 নম্বর অপশনটা হবে না। তাহলে বাকিগুলো হবে লিপিড হচ্ছে পানি অপেক্ষা হালকা, ঠিক আছে, এই জন্য তেল চর্বি পানিতে ভাসে। আর হচ্ছে আর্দ্র বিশ্লেষণে তেল চর্বিকে আর্দ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 2 আর 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আসো চিত্র ক চিত্র খ। বলছে চিত্র কর হচ্ছে উপাদানটার নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথম কথা হচ্ছে এই রিং স্ট্রাকচারের মধ্যে দেখো 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন হচ্ছে রিং এর মধ্যে আছে। দেখো 6 নম্বর কার্বনটা রিং এর বাইরে আছে। যদি কখনো দেখো যে একটা রিং স্ট্রাকচারের মধ্যে 5টা কার্বন রিং এর মধ্যে, একটা কার্বন রিং এর বাইরে, এটা হচ্ছে ডেফিনেটলি গ্লুকোজ, শিওর। তাহলে আমরা বুঝে ফেললাম। আর যদি 2টা কার্বন রিং এর বাইরে থাকে সেটা হচ্ছে ফ্রুক্টোজ, বুঝছো? ওকে, তাহলে এটা হচ্ছে গ্লুকোজ। বাট প্রবলেমটা হচ্ছে এই 2টা গ্লুকোজের মধ্যে দেখো জাস্ট একটা জায়গায় হচ্ছে, আচ্ছা এখানে তো গ্লুকোজও না। আচ্ছা বলো তো খ নম্বরটা কি? খ নম্বরটা কিন্তু ফ্রুক্টোজ। কেমনে বুঝলাম? দেখো এই যে দেখো রিং এর মধ্যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এটা তো অক্সিজেন, দেখতেই পাচ্ছ এগুলো অক্সিজেন, ঠিক আছে। তাহলে 4টা কার্বন হচ্ছে রিং এর মধ্যে, আর দেখো 2টা কার্বন রিং এর বাইরে। দেখো এই যে এটাও রিং এর বাইরে, এটাও রিং এর বাইরে। তাহলে 2টা কার্বন রিং এর বাইরে থাকলে ফ্রুক্টোজ, তাহলে এটা ফ্রুক্টোজ, এটা হচ্ছে গ্লুকোজ। তাইলে বলো, তাহলে চিত্র ক কি? গ্লুকোজ হবে। বাট প্রবলেম হচ্ছে এটা কি আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ? এটাই হচ্ছে কাহিনী। আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ এটা বুঝতে গেলে তোমাকে 1 নম্বর কার্বনের দিকে তাকাইতে হবে। যদি 1 নম্বর কার্বনে হাইড্রক্সিলটা নিচে থাকে এটাকে বলে আলফা পজিশন। 1 নম্বর কার্বনে দেখো এই যে হাইড্রক্সিল নিচের দিকে আছে, অর্থাৎ এটা আলফা পজিশনে আছে, এই জন্য এটা আলফা ডি গ্লুকোজ। যদি 1 নম্বর কার্বনে হাইড্রক্সিলটা উপরে থাকতো ওইটাকে বলে বিটা পজিশন, তখন এটা বিটা ডি গ্লুকোজ হয়ে যেত, বুঝছো? তাহলে এটা চিত্র অনুযায়ী আলফা ডি গ্লুকোজ। ওকে, তারপরে দেখো চিত্র দুটি যোগ করলে কি তৈরি হবে? এটা তো বুঝতেই পারতেছো, গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ গঠন করে, এটা তো বুঝতেই পারতেছো গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। আচ্ছা, উপাদান গঠনের সময় যে বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, আচ্ছা বলছে যে এই দুইটা একসাথে যুক্ত হয়ে যে বৈশিষ্ট্য তৈরি হয়। প্রথম কথা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে দেখো এই যে হাইড্রক্সিল একটা এইচ আর একটার OH মিলে H2O উৎপন্ন হয়। দেখো একটা এইচ আর একটা OH মিলে H2O, এক অণু পানি উৎপন্ন হয় এবং অক্সিজেনটা এদের মাঝখানে বন্ধন তৈরি করে। তাহলে এক অণু পানি উৎপন্ন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, ঠিক আছে। আর এই দুইটা যখন একসাথে যুক্ত হয় তখন এই মনোস্যাকারাইডদের কিটোন এবং অ্যালডিহাইডটা নষ্ট হয়ে যায়, এটাও ঠিক আছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলিত হওয়ার সময় এদের অ্যালডিহাইড এবং কিটোনের গ্রুপটা নষ্ট হয়ে যায়, ফলে এই জন্য সুক্রোজ হচ্ছে কাউকে বিজারিত করতে পারে না, অবিজারক শর্করা, সবই ঠিক আছে। তাহলে 3টাই হবে। এবার আসো উদ্দীপকে রয়েছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা কি গ্লুকোজ না কি, এগুলো একটু আমাদেরকে বুঝতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে দেখো এটা গ্লুকোজ কেমনে বুঝলাম? দেখো রিং এর বাইরে একটা কার্বন আছে, তাহলে এটাও গ্লুকোজ। এখানেও দেখো রিং এর বাইরে একটা কার্বন আছে, এটা তো অক্সিজেন, তাহলে এটা গ্লুকোজ। রিং এর বাইরে একটা কার্বন থাকলেই গ্লুকোজ। বাট প্রবলেমটা হচ্ছে যখন দেখবা যে পাশাপাশি দুইটা গ্লুকোজের মধ্যে এই গ্লাইকোসাইডিক বন্ধনটা এরকম ক্রস করে দেওয়া মাঝখানে একটা অক্সিজেন, এরকম থাকলে বুঝবে এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আর যদি পাশাপাশি দুইটা গ্লুকোজের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধনটা এইভাবে যুক্ত থাকে, দুইটা কার্বনকে যদি অক্সিজেন এমনি যুক্ত করে, আমি কি বুঝাইতে পারছি? পাশাপাশি দুইটা গ্লুকোজের মধ্যে দুইটা কার্বনকে যদি অক্সিজেন এইভাবে যুক্ত করে, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আর যদি এইরকম করে যুক্ত করে, ক্রসের মতো অনেকটা এইরকম করে যুক্ত করলে এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তাহলে ছবিতে দেখো এরকম করে যুক্ত করছে, তার মানে এটা আসলে বিটা ডি গ্লুকোজ। এমনি যুক্ত করলে এটা আলফা ডি গ্লুকোজ হইতো, তার মানে এই দুইটা আসলে বিটা ডি গ্লুকোজ। তাহলে উদ্দীপকে কি গ্লুকোজ রয়েছে, ঠিক আছে, এগুলা বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। এদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে। আবার বলছে বিজারণ ক্ষমতা আছে, আচ্ছা তাও ঠিক আছে, কারণ দুইটা বিটা ডি গ্লুকোজ যখন একসাথে মিলিত হয় এটা সেলুবায়োস গঠন করে, বইয়ে আছে দুইটা বিটা ডি গ্লুকোজ একসাথে গঠন করলে সেলুবায়োস গঠন করে। সেলুবায়োসের কিন্তু বিজারণ ক্ষমতা আছে। তাহলে 1 2 3 সবগুলাই সঠিক, ঠিক আছে। ওকে, তাহলে উদ্দীপকটি কোনটি গঠনে ভূমিকা রাখে? সেলুবায়োস কিন্তু কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে হচ্ছে কাজ করে, ঠিক আছে। ওকে, কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ যা উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে। পদার্থটি স্বাদহীন
পানিতে অদ্রবণীয় এবং এর কোনো পুষ্টিগুণ নাই। বলছে এমন একটা কার্বোহাইড্রেটের কথা বলছে যেটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। বলো কোন কার্বোহাইড্রেট গাঠনিক উপাদান হিসেবে কাজ করে? সেলুলোজ। আর সেলুলোজের কোনো পুষ্টিগুণ নাই, এই জন্য আমরা সেলুলোজ খাই না, এই জন্য আমরা ঘাস খাই না। তো বুঝতেই পারতেছো এটা অ্যাকচুয়ালি সেলুলোজের কথা বলছে। তাহলে উদ্দীপকে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থটা হচ্ছে সেলুলোজ, কারণ সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, গাঠনিক পদার্থ। তাইলে এটা তো সেলুলোজের কথা বলছে, তাহলে সেলুলোজ কোথায় কোথায় ব্যবহৃত হয়? কাগজ শিল্পে ব্যবহৃত হয়, আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়, কিন্তু মানুষের খাদ্য হিসেবে কি সেলুলোজ ব্যবহৃত হয়? তুমি কি ঘাস খাও? গবাদি পশুর খাদ্য হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়, মানুষের না। তাহলে 3 নম্বরটা হবে না, 1 আর 2 হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এটাও সেলুলোজের কথাই বলছে, একই উদ্দীপক। তাহলে উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ কোনটা? সেলুলোজ। বুঝতেই পারতেছো। ঠিক আছে, দেখো আমাদের মোটামুটি হচ্ছে রিভিশন দেওয়া হচ্ছে শেষ। তোমরা দেশসেরা মেডিকেল প্ল্যাটফর্ম RTDS, যেখানে অনলাইনে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী হচ্ছে যুক্ত আছে অনলাইনে মেডিকেল অ্যাডমিশনের জন্য, যাদের স্বপ্ন মেডিকেল, তারা দেরি না করে rtdslive.com এই ওয়েবসাইটটায় হচ্ছে চলে যে WC মানে ওয়ার্ল্ড কাপ 300 এই কুপন কোডটা ব্যবহার করে তোমার যে কোনো কোর্স, তুমি HSC 27 হলে 27-এর একদম নতুন প্রি মেডিকেল কোর্স, যেটা হচ্ছে আগস্টের 10 তারিখে লঞ্চ হবে, অর্থাৎ সামনে আসবে, এখনো শুরুই হয় নাই, সেখানে যুক্ত হয়ে যেতে পারবা। তুমি HSC 26 ব্যাচ হলে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে হচ্ছে ক্লাস শুরু হবে, সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারবা। অথবা তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো, তোমার কোনো বড় সিনিয়র যদি কেউ দেখে, তুমিও সেখানে হচ্ছে জয়েন হয়ে যেতে পারবা। rtdslive.com এই ওয়েবসাইটে যেই কুপন কোডটা ব্যবহার করো। আর কিছু না বুঝলে আমাদেরকে হচ্ছে মেসেজ দিও, ভাইয়া কোন নম্বরে মেসেজ দিবা? এই নম্বরটায় হচ্ছে মেসেজ দিও। ঠিক আছে, ওকে। আর যদি তোমরা আমাদের হচ্ছে বায়োলজির ক খ যদি কিনতে চাও, ক খ যে ভাই আমরা ক খ নিতে চাই, ক খর একটা হচ্ছে PDF আমরা ইবুক আকারে হচ্ছে সেল করতেছি, ফ্রিতেই দিতাম। তো ফ্রিতে দিলে তুমি এই জিনিসটা নিয়ে তুমি ফালায় রাখবা, জীবনও দেখবা না। এই জন্য মাত্র 45 টাকায় আমরা হচ্ছে বায়োলজির হচ্ছে বোটানি এবং জুলজির আলাদা করে হচ্ছে ক খ সেল করতেছি। তোমরা হচ্ছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, যার দরকার সে হচ্ছে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এটা নিলে লাভটা কি? এখানে গুরুত্বপূর্ণ ক খ গুলো আছে, একবার করে চোখ বুলে যাও, আল্লাহ ভরসা। যদি প্রশ্ন উল্টাপাল্টা হয় আমি আবারও বলতেছি এখান থেকে আসবে না, কিন্তু যদি হচ্ছে তোমার গতানুগতিক কোশ্চেন হয় ইনশাল্লাহ চলে আসবে। এখন শেষ মুহূর্তে তুমি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রশ্নই দেখবা, শেষ মুহূর্তে নিশ্চয়ই উল্টাপাল্টা ক খ তুমি পড়বাও না। সো গুছানো ওয়েতে ক খ পড়তে চাইলে তুমি এই বুকটা নিতে পারো, ফ্রি করে দিতাম, পরে ভাবলাম এগুলো ফ্রি দিলে তুমি জীবনেও খুলে দেখবা না, এই জন্য মাত্র নামমাত্র মূল্য 45 টাকা। এটা অ্যাকচুয়ালি টোকেন মানি, এটা আসলে আমাদের কোনো কাজেও লাগবে না, বুঝতেই পারতেছো। সো জাস্ট এটা করে দেওয়ার জন্য কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, আর এখানে সবকিছু বলা আছে। dmcstationbd.com এই ওয়েবসাইটে যাবা, এই ওয়েবসাইট থেকে হচ্ছে তুমি পারচেস করতে পারবা, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, কমেন্টে হচ্ছে তোমার লিঙ্ক দেওয়া আছে, ওকে। আর হচ্ছে আমাদের ভার্সিটি বায়োলজি কোর্সে সম্পূর্ণ হচ্ছে ফ্রিতে তুমি প্রি বুকিং করতে পারো, যাদের টার্গেট হচ্ছে ভার্সিটি, সম্পূর্ণ ফ্রিতেই প্রি বুকিং করে রাখতে পারো। পরবর্তীতে হচ্ছে তোমার কুপন কোড পাঠিয়ে দেওয়া হবে তোমার ফোন নম্বরে ডিসকাউন্টের জন্য, সম্পূর্ণ ফ্রি। এটারও হচ্ছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, যারা ভার্সিটি বায়োলজিতে আমাদের কাছে পড়তে চাও তাদের জন্য এটা। ধন্যবাদ। সেরা একটা হচ্ছে পড়া দাও, সেরা একটা পড়া দিয়ে হচ্ছে একদম সুন্দর করে হচ্ছে তুমি MCQটা ভালো মতো গুছায় ফেলো, আল্লাহ ভরসা।